আরম্ভ করছি। একটি কথা, যখনই ফাউন্ডেশন ডে আসছে, প্রতিষ্ঠা দিবস, একটি ইতিহাসের প্রশ্ন এসে যাচ্ছে। এই 58 বছর একটি প্রতিষ্ঠানের পক্ষে এরকম ভাবে অতিক্রান্ত করা খুবই দুর্লভ বলে আমরা মনে করি। আমাদের প্রতিষ্ঠাতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত আর কোন প্রতিষ্ঠান আমাদের আছেন গবেষক বলবেন না, আমার মনে হয় না আজ এই 58 বছর চূড়ান্ত করে এগিয়ে চলেছে। কিন্তু এই পথ চলা তারা আলো দেখিয়েছিলেন, তারা আদর্শ তুলে ধরেছিলেন, সমস্যাকে বুঝিয়েছিলেন সমাজকে যে কি সমস্যা, কেন রক্ষণাবেক্ষণ করা দরকার। কিন্তু একটি মানুষ তৈরি করতে পারে, আদর্শ সৃষ্টি করতে পারে, কিন্তু তাকে পরিচালনা করে নিয়ে যাওয়া আর একটা বড় দুর্গ কাজ। তাই আমরা আজকে তাদের প্রত্যেককে স্মরণ করার চেষ্টা করবো। তার আগে অমিত বাবুর লেখা আমাদের গোল্ডেন জুবলিতে গোড়ার কথা বলে একটি প্রবন্ধ আছে, আমি আমাদের কোষাধ্যক্ষ অর্ঘ্য মিত্রকে বলবো একটু পড়ে একটু স্মরণ করা কিভাবে সুভাষচন্দ্র প্রতিষ্ঠা হয়েছিল, সেটা বোধহয় আমাদের জানা খুব দরকার। কারণ ইতিহাস না জানলে চলাটা বোধহয় যায় না। এটা রাজনৈতিক জায়গা নয়, কোনো কিছু না, একটা সমাজের অত্যন্ত গুরুত্ব জিনিস। 1924 সালে তার যতটা প্রয়োজনীয় ছিল আজকে তাই প্রয়োজনীয়তা কিছু কমেনি। সমাজ জীবন থাকবে, এইসব প্রয়োজন থাকবে, সব মানুষ এক জায়গায় সমাজ জীবন নিয়ে চলবে। তাই আমি গোড়ার কথা বলবার জন্য আমি অর্ঘ্য মিত্রকে অনুরোধ করছি। দক্ষিণ কলকাতার সেবাশ্রমের গোড়ার কথা, এটা শোভেন্দুদা বললেন। আমাদের 50 বছর গোল্ডেন জুবিলির সময় এটা আমাদের সৌভাগ্য এটা লিখেছিলেন শ্রী অমৃতলাল চট্টোপাধ্যায়। একটি জনসভার মাধ্যমে সেবাশ্রমটি প্রতিষ্ঠিত হয় 1924 সালের 11 মার্চ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সভাপতি, সুভাষচন্দ্র বসু সম্পাদক এবং শ্রী নির্মলচন্দ্র চন্দ্র কোষাধ্যক্ষ হইলেন। কার্যকরী সমিতিতে রইলেন সর্বশ্রী শরৎচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, সন্তোষ কুমার বসু, অতুল চন্দ্র গুপ্ত, প্রভুদয়াল হিম্মত সিংকা, রমাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ বহু গণ্যমান্য ব্যক্তি। দেশবন্ধু তখন কর্পোরেশনের প্রথম মেয়র, সুভাষচন্দ্র প্রধান কর্মকর্তা। কোন স্বাস্থ্যকর স্থানে একটি আশ্রম গড়িতে হইবে, সেখানে ভালো ভালো ছেলেদের সর্বপ্রকার দৈহিক ও মানসিক সুশিক্ষার ব্যবস্থা থাকিবে। ভারতের সত্যকার ইতিহাস শিখাইতে হইবে। মোটের উপর এমনভাবে ছেলেদের গড়িয়া তুলিতে হইবে যে তাহারা ভবিষ্যতে ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতি সাধন করিতে পারিবে। এইরকম একটি বাসনা সুভাষচন্দ্রের ছাত্র জীবনেই মনের মধ্যে ঘোরাফেরা করিত। এই প্রতিষ্ঠানটি অবশ্য সেই রকম কোনো উদ্দেশ্য লইয়া খোলা হয় নাই। ভবানীপুরে তখন একটি অনাথাশ্রম ছিল। নানা প্রকার কুকীর্তির কথা প্রকাশ হইয়া যাওয়ায় সেটি হঠাৎ ভাঙিয়া গেল। এই আশ্রমের যেসব বালকদের কোথাও যাইবার স্থান ছিল না, তাহাদের আশ্রয় দেওয়ার জন্যই দক্ষিণ কলকাতা সেবাশ্রমের আবির্ভাব। অনাথ আশ্রম কথাটায় সুভাষচন্দ্রের সায় ছিল না। তাহার মতে অনাথ কথাটা বালকদের মনে কোনো প্রকার ব্যথা আনিতে পারে। খুব আড়ম্বরের সহিত যদিও ইহার গোড়াপত্তন না হইল, কিন্তু বিপদ আসিতে দেরি হইল না। সুভাষবাবুকে তদানন্দীন ব্রিটিশ সরকার রাজদ্রোহী বিবেচনা করিয়া সুদূর বর্মাতে অন্তরীণ করিলেন।
কিছুদিন যাইতে না যাইতে আরেক বজ্রাঘাত। 1925 সালে দার্জিলিং শহরে হঠাৎ দেশবন্ধুর তিরোধান। আশ্রমের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল। সকলেরই উৎসাহ কমিয়া আসিল। কালীঘাটের বাসস্থান উঠাইয়া মনোহরপুকুরে অপেক্ষাকৃত একটি ছোট বাড়িতে আশ্রম স্থানান্তরিত হইল। অনেকের ধারণা আমি গোড়া হইতেই এই আশ্রমের সহিত সংশ্লিষ্ট, কিন্তু তাহা ঠিক নয়। আমি যোগ দিয়েছিলাম কিছুদিন পরে। সেই সময় আমি আলিপুর ফৌজদারি আদালতে ওকালতি আরম্ভ করিয়াছি। হঠাৎই সেন্সার মারফত মন্দালয় জেল থেকে লেখা সুভাষবাবুর একটি চিঠি পাই। তাহাতে তিনি লিখিয়াছিলেন যে আশ্রম লইয়া কিছুটা চিন্তিত। যতদিন তিনি মুক্ত ছিলেন ততদিন নিজেই সবকিছু দেখাশোনা করিতেন। তিনি চলিয়া আসার পর আবার কর্পোরেশন আশ্রমকে একটি অ্যানুয়াল গ্রান্ট দিয়াছে এবং সেই কারণেই তিনি বিশেষ উৎকণ্ঠিত। আমি যদি এই বিষয়ে ভার গ্রহণ করি তাহা হইলে তিনি কিছুটা নিশ্চিন্ত হইতে পারেন। আমার পক্ষে এই অনুরোধ অগ্রাহ্য করিবার কোনো কারণই ছিল না, বরং ইহা আমার কাছে একটি সুযোগ বলিয়া মনে হইল। কালও বিলম্ব না করিয়া একদিন সন্ধ্যায় আশ্রম ভবনে গিয়া উপস্থিত হইলাম। আশ্রমটি প্রতি যাহাতে জনসাধারণের আকৃষ্ট হয় সেই উদ্দেশ্যে আমরা উঠিয়া পড়িয়া লাগিলাম। সভ্য সংখ্যা বাড়াইতে লাগিলাম এবং বাছিয়া বাছিয়া দুস্থ বালকদের আশ্রমে ভর্তি করিতে লাগিলাম। ছেলেদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, পড়াশুনো এবং খেলাধুলোর কিছুটা উন্নতি করা হইল এবং কর্মীদের মধ্যে একটা উদ্দীপনা পরিলক্ষিত হইল। সুভাষবাবুকে চিঠি মারফত সবকিছু জানাইতে লাগিলাম এবং তিনিও তাহার সুচিন্তিত মতামত পাঠাইতে লাগিলেন। অবস্থার কিছুটা উন্নতি হইতেই মনোহরপুকুরের বাড়ি ছাড়িয়া বেলতলা রোডে অপেক্ষাকৃত একটি ভালো গৃহে আশ্রম উঠাইয়া আনা হইল। আশ্রমের একটি কনস্টিটিউশন তৈয়ারি করার আবশ্যকতা আমি কিছুদিন হইতে উপলব্ধি করিতেছিলাম এবং তাহাও অবশেষে প্রস্তুত করা হইল, রেজিস্টার্ড হইল 1928 সালে। এইবার ভাবিতে লাগিলাম আশ্রমের একটি নিজস্ব আবাস গৃহের কথা। প্রফুল্লচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাহার আত্মীয়া শ্রীমতী পারিজাত দেবীর নিকট সাহায্য চাইলেন। আমাদের কাহাকেও কিছু না বলিয়া তিনি এক রাত্রে পারিজাত দেবীকে সঙ্গে লইয়া আশ্রম পরিদর্শন করাইলেন। ভক্তিমতী পারিজাত দেবী সবকিছু দেখিয়া শুনিয়া সন্তুষ্ট হইলেন এবং আমাদের জানাইলেন যে যদি আমরা আশ্রমের জন্য কোনো জমি জোগাড় করিতে পারি তাহা হইলে তিনি 10,000 টাকা গৃহ নির্মাণের জন্য দান করিবেন। ভগবানের কৃপায় সে সুযোগ আসিয়া গেল। 1930 সালে তৎকালীন কলকাতার 21 নম্বর ওয়ার্ড অর্থাৎ বালিগঞ্জ ওয়ার্ড হইতে কংগ্রেসের মনোনীত কাউন্সিলর হিসেবে কর্পোরেশনের নির্বাচিত হইলাম। কিছুকালের মধ্যেই সুভাষবাবু অন্তর্মান হিসাবে কর্পোরেশনে যোগদান করিলেন। এরপর সুভাষবাবু মেয়র হইলে আমিও সুযোগ বুঝিয়া আশ্রমের জন্য 13 কাঠা একটি জমির পাইবার জন্য কর্পোরেশনে আবেদন পেশ করিলাম। অনেক ওজোর আপত্তি সত্ত্বেও জমিটি শেষ অবধি পাওয়া গেল। শর্ত হইল আমাদের অঙ্গীকার মতো 1 বৎসরের ভিতর যদি অন্তত 10,000 টাকা মূল্যের একটি আশ্রম গৃহ নির্মাণ না করা হয় তা হইলে জমি পুনর্বার কর্পোরেশন ফেরত লইবে। তাছাড়া ভবিষ্যতে কখনো যদি সংস্থাটি উঠিয়া যায় তা হইলে জমি ও গৃহ ইত্যাদি যাহা কিছু থাকিবে তাহাই কর্পোরেশনের নিজস্ব সম্পত্তি বলিয়া গণ্য হইবে, তবে উহা কোনো জনহিতকর কার্যে ব্যবহৃত হইবে। পারিজাত দেবীর বদান্যতায় 1 বৎসরের ভিতরেই আমরা গৃহ নির্মাণ কার্য শেষ করিয়া ফেলিলাম এবং সগৌরবে আশ্রম নিজ বাস হইল। এইবার আমি ভাবিলাম আশ্রম চালাইবার প্রধান দায়িত্ব
অন্য কাহারও লওয়া উচিত। ব্যক্তি বিশেষের উপর বহুদিন নির্ভরশীল হওয়া কোনো আশ্রমের পক্ষে ভালো নয়, তাহাতে একঘেয়েমি আসিয়া যায়। অনেক অনুরোধ সত্ত্বেও আমি নিজের মত বদলাইতে পারিলাম না। অবশেষে বন্ধুবর ডাক্তার গোবিন্দ প্রসাদ মিত্র মহাশয়ের উপর কার্যভার ন্যস্ত হইল। তাহাকে সকল প্রকার সাহায্যের প্রতিশ্রুতি দিয়া কর্তব্য পালন করিলাম। বহু বৎসরের পরে এক সংকটকালে আমাকে আরেকবার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করিতে হইয়াছিল। তবে সেই ইতিহাস আশ্রমের কাগজপত্রে সবই লিপিবদ্ধ আছে। তাহার পুনরুক্তি করিয়া অন্যের ধৈর্যচ্যুতি ঘটাইবার কোনো কারণ দেখি না। আমার বক্তব্য শেষ করিবার আগে আশ্রমের গোড়ার দিকে একজন ভূতপূর্ব সুপারিনটেন্ডেন্ট শ্রী শরৎ কুমার চক্রবর্তীর কথা না বলিলে ইতিহাস অসম্পূর্ণ থাকিয়া যায়। উনি ছিলেন নিরাভিমান, স্বল্পভাষী, অত্যন্ত পরিশ্রমী ও কর্তব্যপরায়ণ ব্যক্তি। ইহার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা আমাদের শ্রুতিগোচর হয় নাই। এক কথায় বলিতে গেলে তিনি বহুকাল আশ্রমের বালকদের মাতৃস্থান কিছুটা পূরণ করিয়াছিলেন। তাহার সহায়তা ভুলিবার নয়। আমার মনে হয় আমরা নতুন প্রজন্ম আশ্রম দেখছি, অমিতাভবাবুর নাম আমাদের মানে আশ্রম বলতে নিশ্চয়ই দেশবন্ধু, নিশ্চয়ই সুভাষবাবু আছেন। সুভাষবাবু অনুপ্রেরণা না পেলে, তার নির্দেশ না পেলে, কিন্তু অমৃতবাবুই এই সেবাশ্রমটা প্রাণ দিয়েছিলেন। সে 1925 সাল থেকে 92 সাল উনি পরলোক গমন করেন। প্রতিটা দিন, প্রতিটি সময়ে সজাগ দৃষ্টি রেখেছিলেন। সজাগ দৃষ্টি বলছে এই কারণে আমরা অনেক সময় অবজারভেশন করি, ছেড়ে দিই, কিন্তু তারপরে তার খবরটা রাখি না। মানুষ থাকলে অসুখ বিসুখ করে, কিছু এদিক ওদিক হয়, কিন্তু সকাল প্রহরীর মতো যদি কেউ তাকে গাইড না করে, সেইটি অমিতাভ করে গেছেন। উনি যে একটা কথা বললেন না যে ইতিহাস লেখা আছে। আমি ছোট্ট করে 1969 সালে সেবাশ্রম বন্ধ হয়ে গিয়েছিল। খুব দুর্গম অবস্থায় সেবাশ্রম অস্তিত্ব চলে গিয়েছিল। সেই সময় অমিতাভবাবুর নেতৃত্বে নতুন করে কমিটি তৈরি হয়, নিজে দাঁড়িয়ে বিরাট ইতিহাস, সঙ্গে যারা ছিলেন বিখ্যাত মানুষ তারা তখন, কিন্তু তারা সব ভুল বুঝতে পারেন, আবার সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। উনি কোষাধ্যক্ষ দায়িত্ব নিয়ে আমি একটু আমাদের মূল যাওয়ার আগে আমি বলেছিলাম আমরা একটু একটু কথা বলব, একটু ক্যামেরাটা দেখাতে পারলে ভালো হয়। আমাদের সেবাশ্রমের দেশবন্ধু নেতাজির কথা আমরা সব সময় জানি, ইতিহাস আছে। এদের পেছনে কতগুলো মানুষ তার আদর্শ বহন করে নিয়ে এই 98 বছর নিয়ে গেছে। প্রথম অমিতাভবাবুর কথা আমাদের বলতেই হবে। আমরা নেতাজি দেখেছি, তারপরে একটি মানুষ অমিতাভবাবু লেখা পেলেন। এই যে কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল, কনস্টিটিউশনের কদিনের সই ছিল, সুভাষবাবুর সই ছিল, অমিতাভবাবু, রামপ্রসাদ মুখার্জি আর রমেশ গাঙ্গুলি এখানে, এবং রামপ্রসাদ, তারপরে আমরা রামপ্রসাদ বাবুর কথা বলছি, কনস্টিটিউশন তৈরি করেছিলেন। এবং শেষ দিন পর্যন্ত আমি গোল্ডেন জুবলিতে সেবাশ্রমে আসতে পেরেছিলাম, যুক্ত ছিলেন। এরপরে দুজনের কথা এসে যায় ইতিহাসে। শরৎ বোস দায়িত্ব নিয়েছিলেন প্রেসিডেন্টশিপ, এবং সুভাষবাবুর চিঠিতে আছে যখন জেলে গেলেন ছেলেদের ভরণ পোষণের জন্য মাইনের টাকা, স্পার্টিনের টাকা সুভাষবাবু দিলেন। এখানে আরেকটা ছবি আমরা রেখেছি, আমরা যতগুলো মানুষকে পেয়েছি সকলের ছবি কিন্তু জোগাড় করতে এখনো পারিনি। বসন্ত কুমার বোস, আমরা তার ছবির কাছে এসেছি। বসন্ত বোস বিখ্যাত মানুষ, কলকাতা মেয়র ছিলেন, সেবাশ্রমকে বহুদিন নেতৃত্ব দিয়ে গেছেন। বসন্ত কুমার বোস 1937 থেকে 1942 সাল পর্যন্ত সেবাশ্রমে সভাপতিত্ব করেছেন। সন্তোষ বোস মাসের ছবি আমাদের কাছে নেই, আমরা জোগাড় করবো। তারপরের ছবিটা হচ্ছে ডক্টর গোবিন্দ প্রসাদ মিত্র।
আমি ওকে দেখেছি, সেবাশ্রমে না, ব্যক্তিগত জীবনে তাকে দেখেছি। দক্ষিণ কলকাতার বিধানরায় ছিলেন, বিশিষ্ট মানুষ, বিশিষ্ট চিকিৎসক, কিন্তু সেবাশ্রমে যেমন সেবাশ্রমের প্রথম লগ্নে অমিতবাবু যেমন করেছিলেন, তারপরে বিরাট সামাজিক সমস্যা নেমে আসে সারা পৃথিবীতে। সেই দিন মনে আছে ভারতবর্ষে ভারত বাংলার ফেমিন, সেই ফেমিনের সময় সেবাশ্রমের প্রয়োজনীয়তা খুব বেড়ে যায়, সেবাশ্রমের কষ্ট অনেক বেড়ে যায়, সমস্যা বেড়ে যায়। আপনারা বুঝতে পারেন ফেমিনের সময় আমরা আজকে পর্যন্ত বুঝবো না, করোনাতে একটু টালা হলে বুঝলাম সামাজিক সমস্যা হলে কি হয়। সেই ফেমিনের সময় এই গোবিন্দ প্রসাদ মিত্র মহাশয় সেবাশ্রমকে নেতৃত্ব দিয়েছিলেন। বহু মানুষ, তিনি ডাক্তার ছিলেন, বহু মানুষের সঙ্গে যুক্ত ছিলেন, এবং আমি শুনেছি ইস্পাহানির কাছ থেকে চাল দিয়ে সেবাশ্রমকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা যে আশ্রম চালাই আমরা বুঝতে পারি খাদ্যদ্রব্যটা না থাকলে সেবাশ্রমকে সমস্যা আমরা দেখেছি 1970-78 সালে। আজ সে সমস্যা নেই, দুর্ভোগ অবস্থা আমরা ফেস করেছিলাম সেই সময়। গোবিন্দবাবু পরে আরেকটা নাম আমাদের চলে আসে। এই সেবাশ্রমটা ফলে ফুলে 1934 সালে 32 সালে বাড়ি হলো। দুজন মানুষের টাকায় আমাদের ওই বাড়ি হয়েছিল। একটা বাড়িতে আপনি আসতেন, আরেকজন তিনিও 10,000 টাকা দিয়ে একতলা বাড়িটা করেছেন, আমাদের ওই দিকের বাড়ি। তারপরে বাড়িটা, এই যে পূর্ণাঙ্গ বাড়িটা যিনি করেছেন ডক্টর অমরনাথ মুখোপাধ্যায়। উনি গোবিন্দ প্রসাদ মিত্র মহাশয়ের সময় আইসিএন সেক্রেটারি হিসেবে আশ্রমে জয়েন করেছিলেন। আজকের প্রজন্ম হয়তো নাকি চেনে না, কিন্তু এক সময় ভারতবর্ষের শ্রেষ্ঠতম ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার ছিলেন। ডবল এভারসিভ ইউনিভার্সিটি ওদের তখন কেউ ছিল, এখনো গভর্নর আছে বাইরে। বিধানরায় একদম সঙ্গযুক্ত ছিলেন। সেই অমর মুখার্জি শুধু আশ্রম ছেলেদের খাওয়া পড়া নয়, এই বাড়িটা যতটা আমরা দেখছেন, 3 জনের কাছ থেকে টাকা জোগাড় করে তিনি এই বাড়িটা তৈরি করেন। এটা ইম্পর্টেন্ট জিনিস আশ্রমের ক্ষেত্রে। এই সময় প্রথম মহারানী কুচবিহারের মহারানীর কাছ থেকে এবং মৌরভঞ্জ মহারানীর কাছ থেকে 57,000 টাকা নিয়ে তিনি একটা ব্লক তৈরি করেন। পরে তিনি আবার আরেকটি 60,000 টাকা জোগাড় করেন। আরেকজন তার কি বলবো চিকিৎসা করতে গিয়েছিলেন, দুজনেরই চিকিৎসা করতে গিয়ে তাদের একজন প্রাণ ফিরিয়ে দেয়। তখন ওকে বলেন কি ফিস দেবো, আমি শুনেছি উনি গাড়ি করে নিয়ে এসে বলেন এটা করে দিতে হবে। ওই যে ধ্রুবেন্দ্র মিলন মন্দির যেটা দেখেন সেটা কুচবিহারের মহারানীর কাছে। এরপরে যেটা করলেন 3 তলাটা করলেন। তখন তিনি প্রতাপশালী মানুষ, সেন্ট্রাল গভর্নমেন্টের সিডি দেশমুখকে নিয়ে এলেন, ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া। সিডি দেশমুখ এসেছিলেন, অমিতাভ নিয়ে এসেছিলেন, এখানে ছবি আছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আমাদের 3 তলা তৈরি হয়। এই পূর্ণ রূপটা অমর মুখার্জি দিয়েছেন। আরো অনেক জিনিস করেছিলেন। আজকে ভোকেশনাল, বহু রকম ভোকেশনাল কিন্তু অমর মুখার্জি অন্তর্ভুক্ত হয়েছিল। এরপরে একটা কালো জমনিকা নেমে আসে। অমর মুখার্জি কোনো কারণে পাবলিক লাইফ থেকে সরে যান, ভেকেন্ট তৈরি হলো। অমিতাভ এলেন, তারপর অমিতাভ তখন বয়স, উনি একটা ভেকেন্ট জায়গায় নিলেন, সেবাশ্রম ধ্বংস হয়ে গেল, সেবাশ্রম বন্ধ হয়ে গেল। কিন্তু আবার যেটা বলছিলাম, নেতৃত্ব দিয়ে 3 জন মানুষকে আমরা পেয়েছিলাম। ডক্টর বীরেন বোস, ছবি আমি আরেকবার জোগাড় করবো। ডক্টর বীরেন বোস, পূর্ণিমা দাসগুপ্ত, আনন্দমোহন দত্ত, ডক্টর মুরলী মিত্র, এইরকম কজন মানুষে এগিয়ে এলেন সেবাশ্রমকে গড়ে তোলার জন্য। এবং তখন আরেকজন জয়ন্ত মুখার্জি বলে কোন বড় বিখ্যাত মানুষ ছিলেন, তিনি সেক্রেটারি হওয়ার দায়িত্ব নিলেন না। শুভ্রাংশু ঘোষ আইসিএন সেক্রেটারি 1969 সালে সেবাশ্রম গঠন করেন। তখন কোনো ছেলে ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল।
আবার চারটি চোখটি চলে নিয়ে আরম্ভ হল এবং সেইখানে অমিতপুর হাত ধরে আমি বলতে গেছি আমি সেবাশ্রমে ঢুকেছিলাম 1969 সালে এবং ওই কম্পিউটার মেসেজের জন্য আসি আমরা সঙ্গে এসেছিলাম। আমি ছিলাম, সুদীপ ঘোষ ছিলেন, দেবেন্দা ছিলেন, প্রতাপদা ছিলেন, অসীম ব্যানার্জি, দেবেন ব্যানার্জি, অসীম ব্যানার্জি, সলিল রায়, শ্যামল বিশ্বাস, আমাদের একটা টিম আমরা জয়েন করেছিলাম। বাসারা বিমল ব্যানার্জি আমাদের টিম জয়েন করেছিলাম। ভাবতে পারবেন না তখন কয়লা ঘাটে থেকে কয়লা কেনার টাকা ছিল না, একটা ব্যাংক ব্যালেন্স ছিল না, ইলেকট্রিক কিছু ছিল না। কিন্তু অমিতাভর নেতৃত্বে এবং এই কয়েকজন মানুষের বিরুদ্ধে সত্যের মৃত্যু এদের কথা বলতে হয়, এরা সেবাশ্রমের দায়িত্ব নিয়ে নিয়ে আরেকজন মানুষ সেই সময় আমাদের হেল্প করেছিলেন, তিনি দেশের শঙ্করপ্রসাদ মিত্র। তিনি 71 সালে সিয়াত্তর সেক্রেটারির সময় এই সেবাশ্রমকে তুলে দেওয়ার জন্য তুলে ধরেন, সমাজের বুকে প্রতিষ্ঠা করেন এবং তার প্রচেষ্টা বিল্ডারদের সাহায্যে 1984 সালে বাড়ি তৈরি হয়। আমাদের সেই সময় দিলুদা ছিলেন, সত্যেন মিত্র প্রেসিডেন্ট হয়েছিলেন, ডক্টর আনন্দমোহন দত্ত পাতুন, আমি খুব কম মানুষ দেখেছি অত বড় ডাক্তার, অপূর্ব মানুষ। শুভেন্দু ঘোষ ডিরেক্টর, আমাদের ফার্স্ট ডিরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার হয়েছিলেন। শুভেন্দু ম্যাডাম প্রেসিডেন্ট ছিলেন, ভোলাদা, অনিল ব্যানার্জি। আমরা যে মানুষগুলোকে সেক্রেটারি হিসেবে পেয়েছিলাম, অ্যাটলিস্ট আমি যাদের সঙ্গে কাজ করি, পূর্ণিমা দাস সত্য আমাদের কাউন্সিলর ছিলেন। মহিলার কথা তো বলবার কিছু নেই, একটা টিম ছিলেন, মহিলা অরুণদা, আজ এদের কথা খুব মনে পড়ে, খোকাদা। ওই রকম প্র্যাকটিসের মধ্যে সেবাশ্রমকে মনিদার নেতৃত্ব দিয়েছেন বহুদিন, বহু রকম, বলতে গেলে 5 ঘন্টা বললে শেষ হবে না, এক একটা দিনের ঘটনা। দেবেন্দার বিরাট একটা কন্ট্রিবিউশন আশ্রমে আছে। খোকাদা, শিববাবু, লাস্ট কথা বলি, প্রশান্ত মুখার্জি, সত্যি আমার কষ্ট চাইছি, ভাবতে পারি প্রশান্ত মুখার্জি এত সহজে আমরা হারিয়ে ফেলবো। লাস্ট প্রশান্তকে নিয়ে আমরা বড় 20টা বছর চলেছি। লাস্ট 20টা বছর 2000 সালে সেবাশ্রম একটা দুর্দিন নেমে আছে। এই মুরলীদা অরবিন্দদার হাত ধরে রিকোয়েস্টে এবং মুরলীদা আমাদের সামনে থেকে দাঁড়ান, সেবাশ্রমকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবই তো একটু অসুবিধা হয়ে গিয়েছিল, কাটিয়ে উঠি। কিন্তু সেই সময় প্রশান্তবাবু খুব দরকার ছিল, প্রশান্তবাবুর নেতৃত্ব, আমি একটা অদ্ভুত বন্ডিং আমার একজনের মধ্যে হয়েছিল। কিন্তু আমরা দুজনেও 2002 সালে কেউ কাউকে চিন্তাম না। একদিন খোকাদার বাড়িতে একটা মিটিং হলো, আমাকে তখন, আমি তখন কিছুদিন আশ্রম করি না, যে কার্যক্রম বড্ড ব্যস্ত ছিলাম, তারপরে একটুখানি যাই সেসব অন্য কথা। তা আমাকে যোগ হয়েছিল, তো খোকাদার বাড়িতে একটা মিটিং হলো, তখন পড়াশোনার সঙ্গে আলাপ করে আমি বললাম, আমি প্রথমে কিছু সেক্রেটারি হব না, আপনারা কেউ না, আমি পেছন থেকে সেক্রেটারি। পড়াতে বলেন, আমি তখন আমরা আছি। এবং সেই সময় থেকে কদিন আগে পর্যন্ত প্রসঙ্গকে বাদ দিয়ে আমরা সেবাশ্রম চলতে পারিনি। জানি না এই অপূর্ণতা কিভাবে পূর্ণ হবে। আমার ব্যক্তিগত প্রতি সেবাশ্রম, আমি আর দীর্ঘায়িত করবো না, মোটামুটি করে আমি ভাবলাম যে আমাদের যারা এই পূর্বসূরি যাদের নাম করা উচিত, 18 এমনি চলে মানুষ শ্রদ্ধা দিয়ে তৈরি করে, তৈরি করে তাদের বহন করা দরকার। অমিতাভ না থাকলে সেবাশ্রম হতো না, অমর মুখার্জি না থাকলে বাড়িগুলো হতো না। আজকের দিনে সারা যেমন আমাদের আজকে বলি, সে রেকর্ড আছে, আজকে রামকৃষ্ণের পিছনে বসতে খগেনদার পুত্র তখন মিনিস্টার ছিলেন, একবার অর্ডার হয়ে গেছিল 50,000 টাকা জমা করতে পারা যায়নি। তারপরে অমর মুখার্জি ব্যক্তিগত কারণে পাবলিক লাইফ ছেড়ে চলে গেল, নাহলে এই বস্তিটা কিন্তু আমাদেরই হতো। আর খগেনদার ক্ষেত্রে তখন এই দেশের রেকর্ড আমি দেখেছি, যখন অচিত পাজা হেলথ মিনিস্টার ছিলেন, আমি কোনো কারণে সেবাশ্রমের সমস্যা হয়েছিল, তখন ল্যান্ড ডেভেলপমেন্ট আমি নিজে দিয়েছিলাম,
অজিত মাজা তখন হেলথ মিনিস্টার ছিলেন, তখন আমি উল্টো করলাম, ওটা থাকে না, ওটা আমরা আগে হই, এই দেখুন তার ডকুমেন্ট। যাই হোক, ইতিহাস নিজের মতো চলে, তাদেরকে যাওয়ার প্রার্থনা করি আমরা সবাই। যে উদ্দেশ্য করেছিলেন বাড়িগুলো, যে উদ্দেশ্য হয়েছিল, সেই ছেলেগুলো যেন মানুষ। আমাদের ভালো লাগে, আমাদের এখনো এই পরিস্থিতিতেও আমরা গত 7 তারিখে 14 জন ছেলেকে সেবাশ্রম নিয়েছি। আশা করি আর 1-1.5 মাসের মধ্যে সেবাশ্রম তার পূর্ণ কার্যক্রমে ফিরে আসবে। আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটিবার একজনকেও নিয়ে এসছি, আমাদের মধ্যে একজন এসছেন আমার সমবয়সী, আমাদের সেবাশ্রম একজন প্রাক্তন ছাত্র। আমি একটু বললাম ছাত্র নন তিনি এখন আবাসিক। আমি তাকে দুটো কথা বলে আজকে যে মূল বক্তা থাকা বক্তব্য হবে, আপনি একটু বলুন। ঘটনা হচ্ছে, আমি 1957-এ এখানে এসেছিলাম আর কি। তো আসার পরে তখনকার সময় আমাদের একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তাকে ঠিক এখন মনে নেই। পরবর্তীকালে পলধি বলে একজন এসেছিলেন সুপারিনটেন্ডেন্ট, আমার মনে হয় উনি একটু অসুবিধা মতো লোক ছিলেন আমার মনে হয়। তখন আমরা ছোট বাচ্চা, এটা 1957-এর কথা বলছি। তো যাই হোক, এইভাবে চলতে চলতে তাদের চলার মধ্য দিয়ে আমি বোধহয় 65-66 এই সময় বোধহয় এখান থেকে চলে যাই আর কি। মানে এখানে নিয়ম ছিল 18 বছর অব্দি থাকতে পারা যাবে, 18 বছরের পরে তাদের অ্যাডাল্ট হয়ে যাবে এবং তখন তারা তাদের মতো করে জীবনযাপনের দিকে যেতে হবে, যাদের যা ফ্যামিলি আছে বা যারা নিজের কর্মসংস্থান করে নিতে পারে এইভাবে। তো আমি ওইভাবে চলে যাই আর কি। যাই হোক, এই অমৃতদা বা এরা আরো যিনি বললেন ডাক্তার, এরা অত্যন্ত উচ্চমাপের মানুষ ছিলেন এবং আমাদের খুব যত্নে রাখতেন এবং আমাদের যত রকম সুযোগ সুবিধা দেওয়ার। আমি অনেক আশ্রমের সাথে, আমার দিদিও এক জায়গায় এরকম মনভাস্যয় মানুষ হয়েছেন। আমি চেয়েছিলাম বেলতলা, যেটা আমাদের একটা মেয়েদের আশ্রম আছে, সেই আশ্রমে আনার জন্য সে পারা যায়নি। তো সেই কারণে জানতাম যে আশ্রমের খুব কঠিন জীবন আর কি। আর তারপর বাচ্চা, বাবা মা বা আত্মীয় স্বজন ছেড়ে থাকা মানে কি কঠিন, সে তো মানে এখনকার বাচ্চাদের দেখলে আপনারা বুঝতে পারবেন, তাদের তাকালে বোঝা যায় যে অনেক সুখের মধ্যেও কি দুঃখ, সেটা না দেখলে বোঝা যাবে না। তো এই হচ্ছে ঘটনা। এর মধ্য দিয়ে তো আজকে একটা জায়গায় পৌঁছেছে। আমার ছেলে, একটি ছেলে আমার, ছেলে মোটামুটি স্বাবলম্বী হয়ে উঠেছে। তো ছেলেকে নিয়ে এসছে এই কারণে যে দেখ আমি কোথায় ছিলাম, আজ থেকে 64 বছর আগে যেখানে গেছিলাম সেইখানে যোগাযোগ ছিল না একরকম বলতে গেলে। তো তার পরবর্তীকালে যাই হোক একটা পেপারে দেখে এসেছিলাম, তারপর ওনার সাথে আলাপ, এবং উনি বোধহয় ফোন নাম্বার রেখে আমাকে একটা যোগাযোগ করার চেষ্টা করছেন। ভালোই লাগছে। এখান থেকে বহু মানুষ বেরিয়েছেন ভালো ভালো। তার মধ্যে আমি একটু খেলাধুলার লাইনে ছিলাম বলে আমারই এক বন্ধু তরুণ বোস বলে নাম, এই তরুণ বোস এশিয়ার অলস্টার হয়েছে এবং কলকাতায় মোহনবাগানের খুব বিখ্যাত নাম। তরুণ বোসের নাম সবাই জানে যারা মানে খেলাধুলার লাইনে আছে। সেই তরুণ বোস এখান থেকেই বেরিয়েছে। তারপরে চাঁদ বলে, চাঁদের টাইটেলটা আমার ঠিক মনে নেই, আমার থেকে একটু সিনিয়র ছিল বোধ হয়, আমাদের নেক্সট সিনিয়র ছিল বোধ হয় চাঁদ। সেই চাঁদদা এখান থেকে স্কলার হয়ে বেরিয়েছিলেন। আজ খুব প্রতিষ্ঠিত, নাকি যোগাযোগ নেই এবং বহু ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে, সবার সাথে আমাদের যোগাযোগ নেই, যোগাযোগ নেই। তো সেই কারণেই সবার ডিটেলসে দিতে পারবো না। তবে আমি আমার সেক্রেটারি মহাশয়ের কাছে একটা অনুরোধ রাখতে পারি যে আমি যে 57-এ কোন তারিখে ছিলাম, কি বৃত্তান্ত এইগুলি আমার কাছে কোনো রেকর্ড নেই। এর একটা রেকর্ড যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি
নিজের স্মৃতিচারণের মধ্যে আমার পরবর্তী আমার ছেলে আছে, তার স্মৃতিচারণের সে রেখে দিতে পারবে। এবং আমি বলেছি যদি কখনো তোমার পক্ষে সম্ভব হয় তুমি আশ্রমের দিকে একটু নজর টজর দেখো, বাবার স্মৃতির চিহ্ন হিসাবে আর কি। তো যাক বলা রইল, তারা যখন পারবে চেষ্টা করবে, বা আপনাদের সাথে সহযোগিতা যদি যেরকম চাইবেন, আমার ছেলের ফোন নাম্বার রাখবেন, তা যখন সহযোগিতা করার চেষ্টা করবে। এই হচ্ছে সব ঘটনা, এর মধ্য দিয়ে সেই জন্য এই আশ্রমে ঐতিহ্য অনেক। তারপরে যে ঘটনাগুলি উত্থান পতন, সেই ঘটনাগুলি সঠিক তো নলেজেবল নয়। তবে আমি জানি একটু যে বলধি সুপারিনটেন্ডেন্ট যেমন ছিলেন তখনকার সময় ডিটোয়েট করতে শুরু করেছিল। আমি এরপরে আপনি তো উনি বললেন 69 বা 70 এই সময় উঠে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। আর এখানে সত্যিই তাই, এখানে একটা বস্তি ছিল, পিছনে আমাদের একটা বস্তি ছিল, বিশাল বস্তি ছিল, এটা আজকে রামকৃষ্ণ মিশন নিয়ে নিয়েছে। এটা যদি আমাদের পাওয়া যেত তাহলে, আর তখনকার সময় ঠিক মতো মানুষ বলদের যদি একটু ওই থাকতো তাহলে 50,000 টাকা তখনকার সময় জোগাড় করাটা আমাদের পক্ষে বোধহয় খুব একটা অসম্ভব ছিল না। চেষ্টা করলে হয়তো আমরা করে দিতে পারতাম, করলে আজকে আমাদের এই সৌন্দর্যটা আরো বৃহত্তর রূপ নিতে পারত। এবং সেখানে ঠিক আছে, তো বক্তব্য তো অনেক, আজকে আপনাদের সবার সহানুভূতি এবং সদ ইচ্ছার মূল্যায়ন করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, বন্দে পুরস্কার। আমি যদি এবারে প্রোগ্রামটা খুব ফটফট করে যদি কি করবো ঠিক করতে পারিনি, সেই জন্য আমি কিছু এক্সপিরিয়েন্সে বলেছিলাম, উনি এসছেন, আমরা শতবর্ষের দিকে এগোচ্ছি, ইতিহাস যে তৈরি করতে হয়। আমার পূর্বসূরি যারা ছিলেন তারা কিন্তু সবচেয়ে ভালো বুঝবে আজকের দিনে। আজকে আমাদের আমি একজনের নাম শুধু এখানে নেই, সুব্রাংশু ঘোষ নামটা করি, উনি সুজাতা দেবীর সঙ্গে আশ্রমে গেছেন। উনি ছিলেন গভর্নমেন্ট চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, পশ্চিমবঙ্গের বাড়ি। ওরা মানুষের আমি তাদের প্রত্যেকটি মানুষের সঙ্গে কাজ করেছি। আমি এই গ্রুপে এই বাড়িতে বাদ দিই, এখানে প্রত্যেকের সঙ্গে কাজ করেছি, অন্যদের সঙ্গে কাজ করে সামনে দিকে আমার বাড়ির উত্তর দিকে থাকবেন না। তাই তা আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান বক্তা, তাকে আমাদের যে বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার একটু ব্যাপার ছিল, আপনি যেটা বললেন হিস্ট্রিটা আশ্রমে, এটা আমার জানা ছিল না, অনেকেই হয়তো জানেন। এটাকে আপনি কোথাও নোট রাখবেন, আপনার পরবর্তীকালে ওনার কেউ জানবে না। আমার একটা নোট করা আছে, 60 বছর ইতিহাস করার তারপরটা আমি লিখতে আরম্ভ করেছি। মানে এগুলো আমি জানতাম না, আমার কাছে করা আছে। খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, তুই কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। মাননীয় সভাপতি, মাননীয় সেক্রেটারি, কোষাধ্যক্ষ, উপস্থিত সুধীজন, আন্তর্জাল জগতের ওপারে যে দর্শকবৃন্দ আছেন, সর্বোপরি আমার স্নেহের ছাত্ররা, আজ আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে 24 সালের এমনই এক 11ই মার্চ ভবানীপুরের মিত্র স্কুলে বিকেলবেলা পথ চলা শুরু করেছিল দক্ষিণ কলকাতা সেবা আশ্রম। সেই পুণ্যভূমিতে যে সমস্ত মহাপুরুষরা এসেছিলেন, দেশবন্ধু, দেশনায়ক, এবং তাদের পদতলে যে অসংখ্য মহাপ্রাণদের দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি না, আমাদের দক্ষিণটাকে দেখতে পাচ্ছি না। যোগ্য সুযোগ্য সেক্রেটারি মহাশয়, যিনি দীর্ঘ 50 বছর ধরে যুক্ত, এই অর্ধ শতাব্দীর সময় তিনি অনেক মহাপ্রাণদের দেখেছেন। আমরা ঋদ্ধ হলাম। আমি সরাসরি একটু বিষয়বস্তুতে চলে যাই।
সমাজসেবায় নেতাজি সুভাষচন্দ্র বসু। খুব সম্প্রতি আমি সাপ্তাহিক বর্তমান পত্রিকায় বিবেকানন্দের চোখে নেতাজি সেখানে তুলে আনার চেষ্টা করেছিলাম এক সেবাব্রতী সুভাষচন্দ্র বসুকে। তার কিছুদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল সম্পাদক মহাশয় শুভেন্দুবাবুর সঙ্গে বেশ কয়েকটা সিটিং অনেক অজানা তথ্য সংগ্রহ করেছি এবং সেটা বিভিন্ন কাগজেও বেরিয়েছে, দৈনিক কাগজেও বেরিয়েছে এবং আগামী দিনে দেশবন্ধু এবং দেশনায়ক গ্রন্থ গ্রন্থিত হবে। দক্ষিণ ত্রিপুরা সেবাশ্রম নিয়েও সেখানে লেখা আছে। আমি একটু দেখি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ছোটবেলায় যখন আমরা দেখতে পাচ্ছি সেই কটকে কাঠছড়ি নদীর সঙ্গে কাছে যাচ্ছে ছেলেবেলায় কৈশোরকালে, সেই সময় তার মধ্যে কিন্তু প্রকৃতিপ্রেম, দেশপ্রেমের সঙ্গে সঙ্গে মানব প্রেমের স্ফুরণ ঘটেছিল। নেতাজির জীবনীকাররা অনেক সময় এই কৈশোরের সুভাষচন্দ্রকে গুরুত্ব দেন না। আমরা দেখছি সেই সময় তিনি আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনদের উপকারের কথা ভাবছেন, সাধু সন্ন্যাসী হওয়ার কথা ভাবছেন। এমনকি ইন্দ্রনাথ বাবাজি, আর ছবিও আমরা দেখি, তাকে উদাসী বাবাও বলা হতো, তার সঙ্গে তার বন্ধু হেমন্ত সরকারের ছবিও দেখতে পাই। এটি রামকৃষ্ণ মিশন করেছিলেন এবং সেটা গিরিশ ঘোষ বলে একজন ভদ্রলোক দেখতেন পরবর্তীকালে কটকে। এই রামকৃষ্ণ মিশন, হেমচন্দ্র আশ্রম, এরকম ছোট ছোট আশ্রম করেছিলেন। পুরোটাই অনুপ্রেরণা ছিল স্বামী বিবেকানন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে সেই যে মানব প্রেমের স্ফুরণটা ঘটেছিল সেটা পরবর্তীকালে আমরা বহু ক্ষেত্রে দেখতে পাব, কিন্তু তার সংগ্রামী জীবন, ত্যাগোদ্দীপ্ত বৈপ্লবিক জীবনের আড়ালে অনেকটাই আড়াল হয়ে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা কটকে যেমন পাচ্ছি, কাঠছড়ি নদীর সময় নদীর ধারে তারা দেশপ্রেমের গান গাইছেন, এমনকি বৃহত্তর বসু পরিবারে সেখানে সুভাষচন্দ্র বসু একাকিত্ব বোধ করতেন। সময় সময় মাকে চিঠি লিখেছেন, 9টি খুব গুরুত্বপূর্ণ চিঠি সংকলিত হয়েছে, প্রকাশিত হয়েছে। 9টি চিঠির মধ্যে একটি জায়গায় লিখছে তার মাকে, তারিখ নেই, তখন তার বয়স 13 কি 14, লিখছেন, মা, ভারতবর্ষের ত্যাগোদ্দীপ্ত এমন সন্তান কি আসবে না যে ভারত মায়ের দুঃখকে নিজের দুঃখ করে নেবে? ভাবুন, ওই বয়সের ছেলে। আবার যদি পাশাপাশি আমরা দেখি, তখন উনি সারা বাংলার মধ্যে ম্যাট্রিক পরীক্ষা, যেটা আমরা মাধ্যমিক পরীক্ষা বলি, তাতে তৃতীয় হচ্ছেন। প্রথম হচ্ছেন প্রমথনাথ সরকার মিত্র স্কুল থেকে, দ্বিতীয় হচ্ছেন সুভাষচন্দ্র বসু। এবং তখন সরকারি যে বৃত্তি, 20 টাকা বৃত্তি তিনি পেয়েছেন এবং সে টাকাও তিনি গরিব দুঃখীদের জন্য খরচ করছেন, আমি পাচ্ছি। আমি এটি বই লিখছি নেতাজির মায়ের উপরে, তাতে বহু অসংখ্য তথ্য আসছে। এরপর আমরা যদি দেখি, একটু দ্রুত আমি যাচ্ছি, আপনি প্রেসিডেন্সিতে পড়তে এলেন কলকাতায়। প্রেসিডেন্সি কলেজ থেকে এলগিন রোড, 38/2 এলগিন রোড, যেটা আমরা প্রেসিডেন্ট তৈরি করেছিলেন জানকীনাথ বসু, দূরত্বটা অনেকটাই। এবং তখন এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড দিয়ে তখন কিন্তু ট্রাম চলত। এবং আমরা জানতে পারছি স্মৃতিকথা বিভিন্ন জনে, বহু সময় ওই এলগিন রোডের বাড়ি থেকে আশুতোষ মুখার্জি রোড ওইটুকু আসতে পথে একজন বৃদ্ধা পড়ে থাকতেন এবং তাকে টাকা দিয়ে দিতেন সব, এবং বাকিটা উনি হেঁটে প্রেসিডেন্সি কলেজে যেতেন এবং সেখানে গিয়ে যথারীতি প্রথম ক্লাস তিনি মিস করতেন। এরা এই ঘটনা বহুবার ঘটেছে। এবং এমন পাগল করা দেশপ্রেম, মানবপ্রেম না থাকলে তো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুঁজে পেতাম না। আমরা দেখতে পাচ্ছি এলগিন রোডের বাড়ি থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, অনেক সময় সেকেন্ড ক্লাস ট্রামে করে যাচ্ছেন, বিলিয়ে দিতেন যে টাকা পেতেন বাড়ি থেকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেই 1916 সালের 16ই ফেব্রুয়ারি দুপুরবেলা সেই প্রেসিডেন্সি কলেজে একদল ছাত্র কোটেন সাহেবের তীব্র ভারত বিরোধিতা করার কারণেই তার বিরুদ্ধে তারা একটা গণ্ডগোলে জড়িয়ে পড়ে এবং যার জেরে
সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজ ছাড়তে হয়েছিল। তখন তিনি 3rd ইয়ার ফিলোসফির ছাত্র, বে ক্লাসের ছাত্র। এখানে উল্লেখ করি যে আমার ক্ষমা করো সুভাষ যে বইটি জানুয়ারিতে বেরিয়েছে, তাতে কিছু মিথ ভেঙেছি। বহু চিত্র ফিল্মে বিভিন্ন জায়গায় বলা হয় যে ওরেন সাহেবকে মেরেছিলেন, নয়। আমি ক্ষমা করো সুভাষের তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি সুভাষচন্দ্র বসু তার বন্ধুদের নাম বলেননি। তিনি ছাত্রনেতা ছিলেন এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায় বারবার চেষ্টা করেছিলেন বলানোর জন্য, কিন্তু নেতাজিরা একজন ঘনিষ্ঠ মানুষ, এক মামাও করতেন এবং সেই দলের মধ্যে যারা প্রহার পর্বে ছিলেন বেশ কিছু তরুণ ছাত্র ছিল। আমরা দেখতে পাচ্ছি তিনি সেই সময় তো আমরা জানি রবি ঠাকুরও, জগদীশচন্দ্র বোস, নজরুলচন্দ্র রায় সুভাষচন্দ্রের ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন এবং এশিয়ার মধ্যে প্রথম ছাত্র ধর্মঘটের ইতিহাস সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে প্রেসিডেন্সি করে। এবং এটাও সত্য, এই সময় ব্রিটিশের কৌশল ছিল তাকে যে কোনোভাবে জেলে পুরে দেওয়া, জানকীনাথ বসু তাকে কটকে পাঠিয়ে দেয়। এইখানে দেখবো অভূতপূর্ব সুভাষচন্দ্র বসুকে, যে একটি বছর তিনি কটকে ছিলেন সেখানে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেছেন সমাজসেবায়। সে সময় হঠাৎ মহামারীর মতো কলেরা দেখা দিল, গ্রামান্তরে উড়িষ্যার বিভিন্ন প্রান্তে তিনি ছুটে গেছেন, মৃতদেহ পড়ে আছে, পরিবার পরিজন চলে গেছে। সুভাষচন্দ্র নেতৃত্ব নিয়ে বাহিনী ছোট বন্ধুদের নিয়ে দল গঠন করে তার শেষকৃত্য করছেন। হোমিওপ্যাথি চর্চা করেছেন, হোমিওপ্যাথি ওষুধের কিট নিয়ে সুভাষচন্দ্র বসু গ্রামান্তরে চলে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে। এই সুভাষচন্দ্র বসুকে কিন্তু আমরা প্রকাশ্যে দেখতে পাই না। এই সুভাষচন্দ্র বসুকে সেভাবে চিত্রায়িত করা হয় না গণমাধ্যমে। সেই সাংঘাতিকভাবে আমরা দেখতে পাচ্ছি কটকে তার দেশপ্রেমের মানবপ্রেমের কাজ, সেখানে তিনি সম্পূর্ণভাবে ঠিক করেছিলেন যে স্বামী বিবেকানন্দের মতো জীবনটা তিনি সম্পূর্ণ উৎসর্গ করবেন মানব কল্যাণে। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে তিনি চাইছেন সামরিক ট্রেনিং নিতে, কারণ সোলজার না হলে ব্রিটিশদের তাহলে যাবে না, সৈনিকের ট্রেনিং না থাকে। এবং আমরা জানি অনেক ঘটনা, আমি সংক্ষেপে দ্রুত এগিয়ে যাচ্ছি, এরপরে তিনি স্কটিশ চার্চ কলেজে এলেন, সেখানে তিনি 4 মাস ফোর্ট উইলিয়ামের ট্রেনিং নিলেন, বন্দুক ছোড়া থেকে শুরু করে নাইট ড্রিল, যাবতীয় সামরিক বাহিনীর যা যা হয় সমস্ত কিছু নিয়েছিলেন, ক্যাম্প করেছিলেন। এই সামরিক নেতাজিকে আমরা দেখি ঘোড়ায় চড়ছেন, অনেক কিছু। সেই সামরিক ট্রেনিং নিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সেখানেও কিন্তু তার অন্তরালে রয়ে গেছে দেশপ্রেম, মানবপ্রেম। আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল ভলেন্টিয়ার্স 28 সালে ঘোড়ার পিঠে মহিলা স্বেচ্ছাসেবকরা আছেন এবং তারই অবকাশে দেশবন্ধু ছত্রছায়ায় এই সেবাশ্রম, সেবক সমিতি এবং ওয়েলিংটন স্কোয়ারে যে ফোর্ডওয়েস ম্যানসন আছে সেখানে তিনি জাতীয় মহাবিদ্যালয় অর্থাৎ জেল ফেরত যে সমস্ত ছাত্ররা আসত তাদের পড়াবার জন্য একটি কলেজ করেছিলেন, তার অধ্যক্ষ হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। সেখানেও কিন্তু তিনি ওই সমস্ত ধুলো ঝাড়া পরিষ্কার করা, সেখানে তো কর্মচারীর অভাব, নিজেই সামলাতেন। সেই জাতীয় কলেজে অধ্যাপনা করছেন। এরপরে আমরা সশস্ত্র যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সেই ঐতিহাসিক ছবি আমরা দেখছি, 5 সার্কাস কংগ্রেসের 5 সার্কাস ময়দানে, এবং লতিকা বসুর নেতৃত্ব হলো মহিলা বাহিনী। পরবর্তীকালে আমরা দারুণভাবে নেতাজি সুভাষচন্দ্রকে পাচ্ছি সম্পূর্ণ অন্য রকমের মানুষ হিসেবে। আমরা জানি তিনি 11 বার কারারুদ্ধ হয়েছিলেন সারা জীবনে। সেই মান্দালয় জেল থেকে তার ঐতিহাসিক চিঠি, সেই চিঠিতে তিনি বলছেন, কোনো কোনো সহকর্মী আমাকে বলেন, আমি কোট করছি, আপনাদের সবার জানা, তবুও কোট করছি, কোনো কোনো সহকর্মী বলেন 6-7 জন ছাত্রের জন্য আমি আমার অর্থ এবং সময়ের অপচয় করছি। কিন্তু আপনারা জানিয়ে রাখুন যে আমি ঝোঁকের বশবর্তী হইয়া এই কাজ করি নাই। আমি কংগ্রেসের কাজ ত্যাগ করতে পারি, কিন্তু দক্ষিণ কলকাতা সেবাশ্রম ত্যাগ করতে পারবো না, কারণ এমন দরিদ্র নারায়ণের সেবার সুবর্ণ সুযোগ কোথায় পাই। এই দরিদ্র নারায়ণের সেবার সুযোগ দরিদ্র নারায়ণ দেখেছিলেন কার মধ্যে? নারায়ণ পত্রিকার সম্পাদক দেশবন্ধু চিত্তরঞ্জনের মধ্যে, দেখেছিলেন সেই বীর বিপ্লবী স্বামী বিবেকানন্দের মধ্যে,
যে জীবের প্রেমের কথা তিনি বলছেন। এরপর আমরা যদি দেখি একটা সময় অতি গোপনে বন্ধু বান্ধব 18-19 জন মিলে শান্তিপুরের গঙ্গায় ভরত পোদ্দারের ভাঙা বাড়িতে তারা চলে গেছেন বাড়ি ছেড়ে। সেখানে গেরুয়া ধারণ করে সন্ন্যাসের চর্চা চলছে, আশেপাশে সেবাব্রত চলছে এবং অতি ভোরে সুভাষচন্দ্র বসু বুক চলে গঙ্গায় দাঁড়িয়ে শঙ্করাচার্যের প্রার্থনা করছেন। এগুলো তো ইতিহাস, এগুলো সুভাষচন্দ্র লেখেননি, লিখেছেন তার সুমিত্রা, তার স্নেহধন্য তার বন্ধুরা লিখেছেন। বন্ধুদের মুখ থেকে এমন স্মৃতি আমরা পাচ্ছি। সুভাষচন্দ্র বসু এর পরে জানি আমরা ম্যাট্রিক দেবার আগেই তিনি হঠাৎই নিরুদ্দেশ হয়ে গেছিলেন কলকাতার বাড়ি থেকে। সন্ন্যাস নিয়েছিলেন, সন্ন্যাসের নাম নিয়েছিলেন সারদানন্দ, বন্ধুদের চিকিৎসা সারদানন্দ। সব তখনও তিনি তার হেমন্ত সরকার যার সঙ্গে আছেন, আরও একজন বন্ধু আছেন, লক্ষ্মণচলা, হরিদ্বার, সব জায়গায় গেলেন। জাত পাত দৈন্য ভারতবর্ষ তিনি দেখলেন, ছোঁয়াছুঁয়ি বিচার দেখলেন। তিনি লিখেছিলেন পরাধীনতা শুধুমাত্র মানুষকে পরাধীন করে না, দেশকে পরাধীন করে না, পরাধীনতা তার চিন্তা চেতনাকেও আচ্ছন্ন করে দেয়। তিনি ফিরে এলেন কলকাতার বাড়িতে, কিন্তু মনের মধ্যে রইল মানব সেবার সেই ব্রত। বিভিন্ন বিপ্লবী বিভিন্ন সময় আর্থিক কষ্টে আছেন, তিনি অর্থ জোগাচ্ছেন, কিন্তু তিনি অর্থ পাচ্ছেন কোথা থেকে, এই প্রশ্ন উঠতেই পারে। তাই বলি, তিনি যখন কলকাতা কর্পোরেশনে জয়েন করলেন প্রোপাগান্ডা অফিসার এবং পরে সিইও, তার নিয়ম অনুযায়ী তার বেতন ছিল সেই সময় 3000 টাকা। তিনি নিতেন মাত্র 1500 টাকা। সেই 3000 টাকার মধ্যে অতি সামান্য নিজের জন্য ব্যয় করতেন খাওয়া পড়ার জন্য, কারণ আমরা জানি তিনি আইসিএসটা ছেড়ে দিয়েছেন এবং সেই 1500 টাকা অজস্র দান কার্য করতেন। তার মধ্যে ছিল এই দক্ষিণ কলকাতা সেবা আশ্রম। আইসিএস যখন ছাড়ছেন, সেই বিখ্যাত চিঠি দেশবন্ধুকে লিখছেন, দুটি চিঠি লিখেছিলেন। তিনি লিখছেন, আমার যে সামান্য বিদ্যা বুদ্ধি আছে, আমি আপনার কাগজের সাব এডিটর, ইংরেজি কাগজের সাব এডিটরের কাজ করতে পারি, অথবা আমি শিক্ষকতা করতে পারি। শিক্ষকতা এবং সাংবাদিকতার যদি একটা কাজ দেন, আমি বিবাহ করিব না, আমার কিছু কাজ নেই, যা অর্থ দেবেন তাই আমার চলবে, কারণ আমি আর বাড়ির থেকে অর্থ দিতে পারবো না। ভাবুন, যে আইসিএস, তিনি সেই চাকরি নিলেই আজকে সেই সময় জেলা শাসক হয়েছেন। তিনি তার বন্ধুকে চরণচন্দ্র গাঙ্গুলিকে লিখছেন, এই মুহূর্তে পাওয়ার, প্রসপারিটি, মানি সব আমার হাতে মুঠোর, কিন্তু আমার মন বলছে সাগরের পূর্ণিমালায় ভেসে বেড়াবো, এই জীবন আমার জন্য নয়। আমার ইচ্ছে, কখনো মনে হচ্ছে রামকৃষ্ণ মিশনে যোগ দিই, কখনো মনে হচ্ছে রবি ঠাকুরের বোলপুরে চলে যাই, এখনো ঠিক করতে পারি। এই তরুণ সুভাষচন্দ্রের মধ্যে একটা অকৃত্রিম মানব প্রেমকে আমরা বারবার খুঁজে পাচ্ছি। তিনি যখন পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে, ইউরোপে যাচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এমনকি বোলপুর যাবার কুঠির আছে সেখানে, এমনকি হিমায়তপুর, ওপার বাংলায় চলে গেছে হিমায়তপুর আশ্রম, প্রত্যেকটা জায়গায় গেরিলা ট্রেনিং হচ্ছে এবং মানব সেবার কাজ চলছে। এবং তিনি তো স্বামী বিবেকানন্দকে অত্যন্ত ভালোবাসতেন, অন্তর দিয়ে গ্রহণ করেছিলেন এবং তিনি লিখেও গেছেন, যখন আমার 15 বছর বয়স, তখন স্বামী বিবেকানন্দ আমার জীবনে প্রবেশ করলেন। এবং এও লিখেছেন যে বিবেকানন্দের কথা বলতে গেলে আমি আত্মহারা হয়েছি এবং আজ স্বামীজি বেঁচে থাকলে তার পায়ের তলায় আমি শিষ্য হিসেবে থাকতাম। এই যে একটা জার্নি, এটাকে সুভাষচন্দ্র বসু টোটাল লাইফটা আমরা বহু ভাগে দেখতে পাচ্ছি, বহু জীবনটাকে আমরা নানাভাবে আমরা দেখেছি। আমি নেতাজি তপন্দ্রযুক্ত মুখার্জি কমিশনের ডেপুটেন্ট ছিলাম, সহায় কমিশনার ছিলাম, সেই সুযোগে বহু কাগজপত্র ঘাটার সুযোগ হয়েছে এবং আমরা জানি বিতর্কিত অনেক বিষয় আছে সাধু নেতাজি, এবং সেখানে কিন্তু সেই যে কাগজপত্র সেই ভগবানজি বা গুরুদেব বাবার ঘরে পাওয়া গেছে, তার সঙ্গে স্বামী বিবেকানন্দ এমন কথাও আছে এই আশ্রমের প্রসঙ্গ চলে এসেছে। সেই কথা আর কোনো সময় বলে নিশ্চয়ই বলবো, সে অনেক কথা, তার যে অনাথদের প্রতি তার প্রীতি। শুধু একটু উদাহরণ দিই, একটু আগে শুভেন্দুবাবু স্যার বলছিলেন গোবিন্দবাবুর কথা, সেই দুর্ভিক্ষের সময়কার কথা, যখন তারা দুর্ভিক্ষের জন্য বলে যাচ্ছেন, সুদূর সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি মাঝে মাঝে চলে যাচ্ছেন রামকৃষ্ণ মিশনে। শুধু তাই নয়, এখানে স্বামী ভাস্করানন্দ, ব্রহ্মচারী কৈলাসম,
তাদের স্মৃতিকথায় আমরা পাচ্ছি সেখানে ওই যে তখন কালোবাজারির ব্যাপার, যুদ্ধের সময় ছেলেমেয়েরা খাবার পাচ্ছে না, ছেলেমেয়েরা আশ্রম মেয়েদের আশ্রম বলেছিল ওরা বিশেষ, তার সমস্ত রেগুলার রেশন পৌঁছল না, ঠিক মতো খাবার তারা পৌঁছয়। এবং আজাদিনদের ফান্ড থেকে $50,000 তিনি দিয়েছিলেন কয়েকটি বিল্ডিং তৈরি করবার জন্য, এবং আরো $50,000 তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার সাধারণ মানুষের কাছ থেকে তুলে নিয়েছিলেন। এই নেতাজি সুভাষচন্দ্র বসু অসংখ্য চিঠিপত্রের মধ্যে রয়েছে কিভাবে তিনি রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন, সেই অনাথদের প্রতি তিনি তো নিজেকে কখনো মানুষ অনাথ তিনি মনে করতেন না, এই শব্দটার প্রতি তার আপত্তি ছিল। এই যে দরিদ্র নারায়ণের প্রতি তার যে আকুতি, এটা আমরা বারবার দেখতে পাচ্ছি। এমনকি যখন বন্যা হয়েছিল, আমরা জানি উত্তরবঙ্গে সাংঘাতিক বন্যা, সুভাষচন্দ্র বসু, তরুণ সুভাষচন্দ্র বসু, বিপ্লব লীলা রায়, অনিলচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায় ইত্যাদি বিপ্লবীরা বেঙ্গলে আছেন, সেই ক্যাম্প খাটিয়ে সুভাষচন্দ্র শুয়ে আছেন, গায়ের মধ্যে সাপ চলে যাচ্ছে। সেই সুভাষচন্দ্র বসুকে আমরা পাচ্ছি উত্তরবঙ্গের ত্রাণের জন্য কলকাতার রাস্তায় বাড়ি বাড়ি সাহায্য চাইছে। আমাদের এই সুভাষচন্দ্র বসুকে আমরা ভুলে যাব যে মানবপ্রেমী আজকে দক্ষিণ কলকাতা সেবাশ্রম, এই মহাপ্রাণ যারা আছে যুক্ত, তারা আজ টিকিয়ে রেখেছে। আজ আমরা বলতে পারি হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু দক্ষিণ কলকাতা সেবাশ্রম ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আমি একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, এই প্রচন্ড হাওয়ার মধ্যেও কিন্তু সেই মঙ্গল শিক্ষা চলছে, সেই শিক্ষা চলছে। আমার বিশ্বাস 100 বছর কেন আরো বহু শত অতিক্রম করবে নেতাজি দেশবন্ধু এই আশ্রম। এখানে সঙ্গে আরো যেগুলো যুক্ত ছিল সেবক সমিতি কিংবা সেই তার শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলি আজ কালের গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা তো আত্মবিস্তৃত জাতি, নেতাজিকে আমরা অনেক দিক থেকে ঘুরে গেছি। আমার ছাত্রদের প্রতি আমার ভীষণ রকমের আবেদন থাকবে, তাদের আমি জানি, তাদের আমি চিনি। সেই ছাত্ররা পড়াশুনো করো, কারণ নেতাজি সুভাষচন্দ্র কিন্তু চমৎকার স্ট্যান্ড করছেন পরীক্ষায়, আবার তিনি বলছেন টাটকা রাঙা জবায় মায়ের পুজো হয়। অর্থাৎ এই বয়সে কিন্তু দেশকে নিয়ে ভাবার সময়, গরিব দুঃখী শুধু নিজের জন্য নয়, তিনি বলেছেন লাইফ ইজ দ্য মিশন এন্ড ডিউটি, একটা তার জীবনটাই তার কথা, লাইফ ইজ দ্য মিশন, একটা লক্ষ্য। তোমরা ভবিষ্যতে এই আশ্রমে হাল ধরবে, আমরা স্বয়ং সামনে যাবো, দেখতে পাচ্ছি অনুপ্রাণিত হবার মতো। এবং আমার দাদা দিদিরাও যুক্ত ছিলেন এই আশ্রমের সঙ্গে। আমি অনুরোধ করবো ছাত্র বন্ধুদের কাছে, তোমরা ভালো করে লেখাপড়া শেখো, স্যারদের মাস্টার সবাইদের শ্রদ্ধা করো, কারণ গীতায় বলছে শ্রদ্ধাবান মহতে জ্ঞান, শ্রদ্ধা করো। তোমরা অত্যন্ত ভাগ্যবান এই কারণে যে দেশবন্ধু নেতাজি আশ্রমের ছেলে তোমরা, এটা গর্ব করে তোমরা বলতে পারো। আমার আজকের সময় সংক্ষিপ্ত, আপনারা সবাই এতক্ষণ ধরে শুনলেন। আগামী দিনে নিশ্চয়ই আমার যে বইগুলো বেরিয়েছে আমি দিয়ে যাব, আমার সুভাষ, এবং এটা দিক চলছে দেশবন্ধু এবং দেশনায় এক অসমাপ্ত সংগ্রামী গাথা আমি দিয়ে যাব। আমার কৃতজ্ঞতা জানাই আমাদের আশ্রমের যিনি সেক্রেটারি শুভেন্দুবাবুকে, তিনি এই সুযোগটা আমাকে করে দিয়েছেন, তাই এই প্রাণের কথা নিবেদনের সুযোগ পেলাম। আমি সমস্ত পূর্বসূরি সবাইকে প্রণাম জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই, তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে একটি কথাই বলি, যে কথা ডাকে দক্ষিণ পূর্ব এশিয়া নয়, পার্শ্ববর্তী হিমাচল, হিন্দু বৌদ্ধ শিখ ইসাই সবাই জেগে উঠেছে, সেই ধ্বনি দিয়ে শেষ করি। জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে জয় তো দেশবন্ধু, জয় তো দেশবন্ধু, জয় তো সুভাষচন্দ্র, জয় তো সুভাষ, জয় তো সমস্ত সেবাব্রতী যারা আজ 98 বছর সমাজসংকে, যাদের নাম হয়তো আমি করলাম না, আবার অনেকের নাম আমার মনে আসতে পড়ে, এর নামটা তো বাদ দিলাম। তাই সবাইকে আমার নিজের তরফ থেকে প্রণাম জানাচ্ছি, আশীর্বাদ প্রার্থনা করে শতবর্ষের এই ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের দিকে তাকিয়ে রইলাম। বন্দে মাতরম। শেষ করলাম স্যার। কিন্তু এখনো চলছে।